আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের আইবিএমবি এর ব্যাচটার ইংলিশ পার্টের থার্ড ক্লাস। সো আজকে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভার্বস নিয়ে কথা বলবো। আমরা ভার্বস সম্পর্কে ডিটেলস জানার চেষ্টা করব এবং এই ভার্বস রিলেটেড যতগুলো প্রবলেম আছে, যেমন রাইট ফর্ম অফ ভার্বস রিলেটেড যতগুলো প্রবলেম আছে, ওই প্রবলেমগুলো আমরা দেখার চেষ্টা করবো এবং সলভ করার রুলসগুলো কমপ্লিট করার চেষ্টা করবো। সো এই রুলসগুলা যখন আমাদের জানা হয়ে যাবে, এরপরে আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমাদের জন্য প্র্যাকটিস করাটা ইজিয়ার হবে। আমরা যদি কোনো একটা কোয়েশ্চেন না পারি প্র্যাকটিস করতে গিয়ে, তখন অ্যাটলিস্ট আমরা বুঝতে পারবো যে আমাদের আসলে কোন রুলটা আবার দেখা উচিত। ঠিক আছে? এই জন্য আজকের ক্লাসে আমরা ভার্ব কত প্রকার কি কি আছে এবং এই ভার্ব রিলেটেড যতগুলা রুলস আছে রাইট ফর্ম অফ ভার্বস এর সবগুলা রুলস আমরা দেখবো। এরপর আমরা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব ওইগুলাতে যাব। এই ভার্বটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে আমাদের আহ, যতগুলা কোয়েশ্চেন আসে এক্সামে, এই সবগুলাই হচ্ছে সামহাও কোনো না কোনো ভাবে, ম্যাক্সিমাম 90% কেসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এগুলা কোনো না কোনো ভাবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আন্ডারে পড়ে। সো এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যদি আমার পারতে হয়, তাহলে আমাদের ভার্ব সম্পর্কে একদম ভালো মতো ধারণা থাকতে হবে। সো এই টপিকটার উপর ডিপেন্ড করছে আপনার মোটামুটি আপনি ধরতে পারেন যে 80 to 90% মার্কস গ্রামারের। ঠিক আছে? ওকে। সো আমরা ভার্ব মানে সহজ ভাষায় ভার্ব হচ্ছে কোনো কাজের নামকে অথবা কোনো কিছু হওয়াকে আমরা ভার্ব বলি। ঠিক আছে? সো এই ভার্ব, অনেক ধরনের ভার্ব আছে, এর মধ্যে আমাদের যেগুলো লাগবে ওগুলা এখানে কম্পাইল করা আছে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ রেগুলার ভার্ব। ঠিক আছে? সো আপনারা যদি এই সংজ্ঞাটা দেখেন, আমি আপনাদেরকে বলবো যে আপনারা আসলে সংজ্ঞা মুখস্থ করবেন না, কোনো কিছু মুখস্থ করার কিছু নাই এখানে। এখানে আসলে আপনাদের এই সংজ্ঞাটা পড়ে বা এই ডেফিনেশনটা পড়ে আপনারা বুঝতে হবে যে কোন ভার্বটা আসলে কি ভার্ব, দ্যাটস ইট। আর কোন ভার্ব মানে রেগুলার ভার্ব কোনটা ইরেগুলার ভার্ব, এই ধরনের কোয়েশ্চেন আসে না। বাট এগুলো আমাদের জানতে হবে পরবর্তীতে যখন আমরা ইন ডিটেইল যখন কোনো রুলসে যাব, তখন আমাদের জন্য ইজিয়ার হবে ধরাটা। ওকে। সো রেগুলার ভার্ব কোনগুলা? The verbs that follow the most usual conjugations are considered regular verb. মানে যেগুলো আমরা রেগুলার বেসিসে ইউজ করি। ইট ইজ রেগুলার সিন্স ইট অ্যাবাইডস বাই মোস্ট ইফ নট অল দ্য রেগুলার গ্রামার রুলস দেয়ার আর। আচ্ছা, দ্যাট মিনস এখানে বলছে যে এটা কেন রেগুলার ভার্ব, বলতেছে ইট ইজ রেগুলার যেহেতু, সিন্স যেহেতু, ইট অ্যাবাইডস বাই, এই যে অ্যাবাইডস বাই এটাও কিন্তু একটা কি বলে ফ্রেজাল ভার্ব অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারেন এখানে। এই ভার্বের সাথে যখন কোনো কিছু যুক্ত হয় তখন আমরা এটাকে ফ্রেজাল ভার্ব বলি। সো এটা আমরা একটু পরে দেখব। ইট ইজ রেগুলার সিন্স ইট অ্যাবাইডস বাই মোস্ট ইফ নট অল দ্য রেগুলার গ্রামার রুলস দেয়ার। এই কথাটার মানে হচ্ছে যে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বেশি পরিমাণ গ্রামার রুল ফলো করা হচ্ছে এই রেগুলার ভার্বটা। এই জন্য এটাকে আমরা রেগুলার ভার্ব বলে থাকি। আপনি জাস্ট ইন জেনারেল সেন্স আমরা সাধারণ অর্থে যেই ভার্ব বলতে যা চিনি সেটাই হচ্ছে রেগুলার ভার্ব। সো আমরা যে এক্সাম্পলস গুলো দেখি, যে রিহান প্লেইজ ক্রিকেট, এখানে প্লেইজ, রিহান প্লেইজ ক্রিকেট, এই প্লেইজটা হচ্ছে রেগুলার ভার্ব, সে ক্রিকেট খেলে। এখানে এস কেন যুক্ত হলো? এস যুক্ত হওয়ার কারণ হচ্ছে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। এই যে যেহেতু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, এই জন্য এস বাই এস যুক্ত হয়েছে। সো আমরা এই যে রুলস, একটা রুল বললাম, এই রুলগুলো আমরা ডিটেইলে পড়বো। বাট আমি এই যে এখন যেগুলো পড়ছি, এই পড়ার মাঝখানে যদি কোনো রুল এসে পড়ে, তাহলে আমি একবার হলেও আপনাদেরকে বলবো, যাতে করে আপনারা যখন রুলসগুলো ডিটেইলসে পড়বেন তখন যাতে আপনাদের কাছে ওই রুলসগুলো একদম নতুন মনে না হয়। আপনাদের মনে যাতে এরকম থাকে যে এটা কোথাও না কোথাও আমরা শুনেছিলাম। ঠিক আছে? সো এই জন্যই আর কি একবার হলেও রুলসটা বলা, এটা আপনাদের মনে রাখতে হবে, ব্যাপারটা এরকম না, আপনাদের জাস্ট এই জিনিসটা জানানোর জন্য। পরে আমরা তো ডিটেল অবশ্যই পড়ব। ওকে। সো এরপরটা, ট্যাম কলড আউট মাই নেম। ট্যাম কলড আউট মাই নেম মানে আমার নাম ধরে ডেকেছে, এটা বোঝাচ্ছে। নেম, ট্যাম কলড আউট মাই নেম। ইউ রিয়েলি
ওয়াকড অল দ্য ওয়ে ব্যাক, মানে জিজ্ঞেস করতেছি, সারপ্রাইজ হয়ে জিজ্ঞেস করতেছি, ইউ রিয়েলি ওয়াকড অল দ্য ওয়ে ব্যাক, তুমি পুরোটা রাস্তা হেঁটে আসছো? এই ওয়াকড এখানে রেগুলার ভার্ব। সো রেগুলার ভার্ব নিয়ে আসলে কনফিউজড হওয়ার কিছুই নেই, এটা জাস্ট আমরা সাধারণ অর্থে যে ভার্বগুলো দেখি সেগুলোই হচ্ছে রেগুলার ভার্ব। ওকে, so the verbs that have irregularities in terms of following grammar rules are irregular verbs. That means কিছু ভার্ব আছে যেগুলার গ্রামাটিক্যাল কিছু ইরেগুলারিটিস থাকে। দ্যাট মিন্স আমরা সচরাচর সব ধরনের গ্রামার আমরা ওই ভার্বগুলোর উপরে প্রয়োগ করতে পারি না। যেমন ডু দ্য ডিশেস, এই ডু দ্য ডিশেস অর্থ কি? মানে এখানে ডু অর্থ তো আমরা জানি করা, কোনো কিছু করাকে ডু বলে। ডিশ মানে আমরা জানি প্লেটস, ঠিক আছে, আমরা যে যে খাবারের যে প্লেটগুলো আছে ওগুলা। সো ডু দ্য ডিশেস এই কথাটার মানে হচ্ছে যে ডিশগুলা পরিষ্কার করো, ঠিক আছে। একটু অদ্ভুত, একটু ইট সাউন্ডস এ লিটল বিট অকওয়ার্ড, বাট এটাই মানে এরকম কিছু কিছু যে ইরেগুলার যে সেন্টেন্সগুলো আছে এগুলো আপনাদের যখনই আপনাদের সামনে কোনো একটা ইরেগুলার সেন্টেন্স পড়বে বা একটা ইরেগুলার ভার্ব পড়বে, ওগুলো আমি বলবো যে আপনাদের রিকোয়েস্ট করবো যে আপনারা কয়েকবার ওই জিনিসটা পড়বেন। 5-6 বার যখন ওই ওই সেন্টেন্সটা পড়বেন, তখন আপনি অন্য কোথাও যদি ওই একটা ইরেগুলার সেন্টেন্স দেখেন, তাহলে ওইটার অর্থটা বুঝতে আপনাদের ইজি হবে। কারণ এরকম কোনো রুল নাই যে আমি একটা রুল বলে দিব আর ওই রুল অনুসারে পৃথিবীর সকল ইরেগুলার সেন্টেন্স আপনি বুঝে যাবেন, এরকম কোনো স্পেসিফিক রুল নেই। প্রত্যেকটা ইরেগুলার ভার্ব মানে প্রত্যেকটা ইরেগুলার সেন্টেন্স হচ্ছে ইউনিক, ঠিক আছে। সো এই ইউনিক সেন্টেন্সগুলো যখন আপনার সামনে আসবে, তখন আপনি ওই জিনিসটাতে কয়েকবার পড়বেন, তাইলেই দেখবেন যে অটোমেটিক আপনার পরের বার যখন কোথাও আপনার ওই সেন্টেন্সটা কমন পড়বে বা চোখের সামনে আসবে, তখন আপনার জন্য ওই জিনিসটার অর্থটা বুঝে ইজিয়ার হয়ে যাবে। I hardly ever drink enough water in a day. I hardly ever মানে হচ্ছে এই হার্ডলি মানে কিন্তু শক্তভাবে না, এই হার্ডলি মানে হচ্ছে একদমই না, মানে খুব কম। I hardly ever drink enough water মানে আমি খুব কম সময়ই যথেষ্ট পরিমাণ পানি পান করি। মানে ধরেন আপনি 2 সপ্তাহের মধ্যে মাত্র 1 দিন হয়তোবা আপনি যথেষ্ট পরিমাণ পানি পান করেছেন, বাট বাকি 14 দিন আপনি ঠিকমতো পানি খাননি। হয়তোবা আপনার 8 গ্লাস পানি খাওয়ার কথা ছিল, আপনি 2 গ্লাস খেয়েছেন সারাদিনে। সো ওই কথাটা বলতেছে আই হার্ডলি এভার। হার্ডলি এভার মানে হচ্ছে কখনোই না, মানে প্রায় কখনোই না, একদম প্রায় বোঝায়। মানে 15 দিনের মধ্যে 2 দিন আপনি হয়তো বা করেন। সো এটা বলতেছে এই হার্ডলি এভার ড্রিঙ্ক। এই হার্ডলি কিন্তু একটা না বোধক শব্দ, ঠিক আছে। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। সো আই হার্ডলি এভার মানে কখনোই না, মানে প্রায়ই না, এটা বোঝাচ্ছে। আই হার্ডলি এভার ড্রিঙ্ক এনাফ ওয়াটার ইন এ ডে মানে আমি খুব কম সময়ই, একদম রেয়ারলি। রেয়ারলি বলতে যা বুঝি, হার্ডলি এভার দিয়ে একই জিনিস বোঝাচ্ছে। সো আই হার্ডলি এভার ড্রিঙ্ক এনাফ ওয়াটার ইন এ ডে। শি ড্রোভ অল দ্য ওয়ে ব্যাক। আচ্ছা, এখানে নিচের কিছু শব্দর মানে ভার্বগুলো দিয়ে দেওয়া আছে, যে মেক্স, সিলেক্ট, ইলেক্ট, ফাইন্ড, কল, থিঙ্ক, নমিনেট। এগুলো আপনাদের মুখস্থ করার কিছু নেই, এটা জাস্ট একবার চোখ বুলিয়ে যেতে পারেন। এরপরের যখন আপনি গ্রামার যখন শিখতে যাবেন, তখন ব্যাপারগুলো রিপিট হবে। ট্রানজিটিভ ভার্ব খুবই ইম্পর্টেন্ট। ট্রানজিটিভ ভার্ব কোনগুলো? দ্য মেইন ভার্ব দ্যাট টেকস ডিরেক্ট অবজেক্ট। দেখেন, যখন কোনো মেইন ভার্ব একটা ডিরেক্ট অবজেক্ট থাকে, কোনো একটা মেইন ভার্বের ডিরেক্ট একটা অবজেক্ট থাকে, সিটিং রাইট আফটার ইট মানে একদম এটার পরেই বসে পড়ে। কোনো একটা ভার্বের পরেই যদি একটা অবজেক্ট বসে পড়ে এবং ওই ভার্বটা যদি ওই অবজেক্টের উপরে ক্রিয়াশীল থাকে, তাহলে সেটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, দে ইউজুয়ালি কনস্ট্রাক্ট দ্য মোস্ট স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্স মানে এগুলো সাধারণত আমরা সচরাচর যে স্ট্রেট ফরওয়ার্ড যে সেন্টেন্সগুলো দেখি, এই সচরাচর স্ট্রেট ফরওয়ার্ড সেন্টেন্সগুলোর মধ্যে আমরা ট্রানজিটিভ ভার্বগুলো দেখতে পারি। আচ্ছা, দেখি যে এখানে কি হচ্ছে আসলে। শি ওয়েন্ট টু দ্য ফেয়ার, এখানে সে গিয়েছিল। সে কোথায় গিয়েছিল? আমরা যদি বলি যে আমরা শুধু এতটুকু যদি বলি যে শি ওয়েন্ট, তাহলে আমাদের সেন্টেন্সটা পরিপূর্ণ হয় না। আমাদের এই সেন্টেন্সটা পরিপূর্ণ করার জন্য বা অর্থবহ করার জন্য একটা অবজেক্ট দরকার হয়। যখন কোনো ভার্বটা একা থেকে অর্থবহ হইতে পারে না, একটা এক্সট্রা একটা অবজেক্টের বাধ্যতামূলক প্রয়োজন হয়,
তখন তাকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো। যেমন শি ওয়েন্ট টু দ্য ফেয়ার, আমরা যদি বলি শুধুমাত্র শি ওয়েন্ট, তখন অটোমেটিক্যালি আমরা একটা এক্সট্রা কোয়েশ্চেন আসে যে সে কোথায় গিয়েছিল। ঠিক আছে, সো এই কোথায় গিয়েছিল এটা একটা বাধ্যতামূলক কোয়েশ্চেন, মানে আমরা যদি শুধু বলি যে শি ওয়েন্ট, তখন আমাদের একটা পাল্টা কোয়েশ্চেন আসে যে সে কোথায় গিয়েছিল। ওই কোথায় এই শব্দটার আনসার আমাদের এখানে দেয়া লাগে। এই জন্য এই ওয়েন্ট ভার্বটা একা বসতে পারে না, ওর জন্য আর কি কোথায় গিয়েছিল, ওয়েন্ট ওয়্যার, ওই জিনিসটা আমাদের দেয়া লাগে। এই জন্য এই ওয়েন্ট হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। সিমিলারলি উই ডু নট লাইক হোয়াট, আমরা যদি শুধুমাত্র এতটুকু বলি উই ডু নট লাইক, এরপরে থেমে যাই, তখন অটোমেটিক্যালি সেন্টেন্সটা বোঝাই যাচ্ছে যে সেন্টেন্সটা মানে কমপ্লিট না, ইনকমপ্লিট। তখন যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে যে উই ডোন্ট লাইক হোয়াট, কি পছন্দ করি না। ঠিক আছে, সো আমরা কি পছন্দ করি না এইটা আমাদের বলতে হয় এটার সাথে সাথে। এই জন্য লাইকের পরে যদি আমরা থেমে যাই, পুরো সেন্টেন্সটা অর্থবহ হয় না। অর্থবহ করার জন্য আমাদের লাইকের পরে একটা ভার্ব দিতে হয়, একটা অবজেক্ট দিতে হয়। এই জন্য লাইকটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, আমরা এই আজানের জন্য একটু জাস্ট 2 মিনিট ওয়েট করি। ওকে, সো এখানে এই লাইক শব্দটার হচ্ছে এরকম একটা, এমন একটা ভার্ব যেটা আমি শুধুমাত্র যদি উই ডু নট লাইক বলে থেমে যাই তাহলে বাক্যটা অর্থবহ হয় না, এবং এর জন্য একটা অবজেক্ট ম্যান্ডেটরি, এই যে এখানে উপরে লিখে দিয়েছি ম্যান্ডেটরি একটা অবজেক্ট লাগে, এই জন্য এটা একটা ট্রানজিটিভ ভার্ব। সিমিলারলি এর পরের সেন্টেন্সটাতে যদি যাই, আই লাভ ভিজিটিং মাই ভিলেজ হোম। সো আই লাভ এতটুক বলে যদি আমি থেমে যাই, আমি ভালোবাসি এতটুক বলে যদি আমি থেমে যাই, তাহলে বাক্যটা অর্থবহ হয় না। আমাদের একটা অবজেক্ট দরকার হয় যে কি ভালোবাসি, আই লাভ হোয়াট, এই হোয়াটের আনসারটা আমাদের দরকার হয়। আই লাভ কি ভালোবাসি, সেটা অবজেক্ট হিসেবে আমরা আই লাভ এর পরে দিই। সো এই জন্য যেহেতু লাভের একটা অবজেক্টের প্রয়োজন হয় অর্থবহ হওয়ার জন্য, এই জন্য লাভ হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে সিমিলারলি ইনট্রানজিটিভ ভার্ব কোনগুলো, যেগুলোর পেছনে আমাদের অবজেক্ট প্রয়োজন, মানে বাধ্যতামূলক না। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা সংজ্ঞাটা বলি যে দ্য মেইন ভার্ব দ্যাট ডাজ নট টেক এ ডিরেক্ট অবজেক্ট, the main verb that does not take a direct object specified right afterwards, and rather there is an indirect one mentioned somewhere along the line. That means একদম immediately এর পরপরই হবে, ব্যাপারটা এরকম না,
সেন্টেন্সের অন্য কোথাও থাকতে পারে, ঠিক আছে, বাট ইটস নট ম্যান্ডেটরি। আমাদের এই অবজেক্ট লাগবেই এরকম কোনো ম্যান্ডেটরি বা মানে বাধ্যতামূলক না। সো দিস ভার্বস অফেন মেক দ্য করেসপন্ডিং সেন্টেন্স ইনকমপ্লিট, ঠিক আছে। সো এখানে কি বললো যে এই যে আই লাফড, আমি হেসেছিলাম, এই যে আই লাফড এরপরে আর কোনো কিছু দরকার হয় না, শুধুমাত্র আমি হেসেছিলাম এতটুকু সেন্টেন্সই আমাদের অর্থবহ হয়ে গেছে। আমি যা বোঝাতে চাচ্ছিলাম সেটা আমি বোঝাতে পেরেছি। এই এতটুকু সেন্টেন্স ইজ কমপ্লিট। এখানে আই লাফড, আমি খুবই হেসেছিলাম বা আমি হেসেছিলাম, এরপরে এইটার কারণে আমার কাছে জিজ্ঞেস করবে না কি হেসেছিলে বা কখন হেসেছিলে, এটা দরকার নেই, ঠিক আছে। সো জন র্যান, সে মানে দৌড়াচ্ছিল বা দৌড়েছিল। জন র্যান, সে দৌড়েছিল। কোনো অবজেক্ট বাধ্যতামূলক না, কোনো অবজেক্টের প্রয়োজন নাই, অবজেক্ট ছাড়াই সেন্টেন্সটা অর্থবহ হচ্ছে, ঠিক আছে। দ্য গাস্ট অফ কোল্ড উইন্ড ব্লিউ, ঠিক আছে, মানে কোল্ড উইন্ড ঠান্ডা বাতাসের যেই একটা মানে লাগাতার একটা ঠান্ডা বাতাস, ওইটার কথা বলছে যে দ্য গাস্ট অফ কোল্ড উইন্ড ব্লিউ, মানে বাতাসটা বয়ে গেছে। এই ব্লিউ এর পরেও আমাদের অবজেক্ট দরকার নেই, এজন্য ব্লিউ হচ্ছে এখানে ইনট্রানজিটিভ ভার্ব। এরপরে হচ্ছে আমাদের উইক ভার্ব, verbs that end with d and t in their past indefinite and past participle form are weak verb. That means এখানে বলছে যে weak verb কোনগুলো, যেগুলোর past form এবং past participle form লিখতে গেলে আমাদের d বা t দরকার হয়, তখন সেগুলো হচ্ছে আমরা weak verb হিসেবে জানি। There is a tendency to associate with weak verbs with regular verbs, but not all weak verbs are regular verbs. That means আমাদের মানে weak verb কে অনেকে রেগুলার ভার্বের সাথে কানেক্ট করে ফেলে, যে বলে যে উইক ভার্ব আর রেগুলার ভার্ব সেম, কিন্তু আসলে কিছু কিছু ক্ষেত্রে উইক ভার্বস আর মানে ডিফারেন্ট ফ্রম রেগুলার ভার্বস। আচ্ছা, সো এখানে যদি আমরা দেখি যে স্পেন্ড, স্পেন্ডের পাস্ট ইনডিফিনিট ফর্ম হচ্ছে স্পেন্ড, স্পেন্ড। আর যদি আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি, পাস্ট পার্টিসিপল ফর্ম যদি দেখি তাহলে স্পেন্ড, স্পেন্ড, এই পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পেন্ট। সো দেখেন এই ভার্বটার, এই যে স্পেন্ড ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম দুইটার মধ্যেই লাস্টে টি আছে। সো যেগুলোর লাস্টেই টি থাকবে এবং ডি থাকবে এগুলো হচ্ছে উইক ভার্ব। যেমন ওয়াক, ওয়াকড, পাস্ট পার্টিসিপল ওয়াকড। বুক, বুকড, পাস্ট পার্টিসিপল ফর্মও বুকড। দেখেন প্রত্যেকটার লাস্টে, প্রত্যেকটার শেষে ডি অথবা টি আছে, পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা পাস্ট ইনডিফিনিট ফর্ম। লার্ন, লার্নড, লার্নড, LEARNT, লার্নড। ওয়ান্ট, ওয়ান্টেড, ওয়ান্টেড। সবগুলোরই পাস্ট ইনডিফিনিট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্মের শেষে ডি অথবা টি থাকলে সেগুলো উইক ভার্ব। তাহলে স্ট্রং ভার্ব কোনগুলা? Strong verb are the strong verb are those which the vowels in the verb stem changes from I to A to U, ঠিক আছে। দ্যাট মিন্স এই যে সেন্টেন্সের মানে মাঝখানে যে ভাওয়েলটা থাকে, এই ভাওয়েলটা এ তে পরিণত হবে এবং পরবর্তীতে সেটা ইউ তে পরিণত হবে। এই ভাওয়েলটার ক্ষেত্রে যদি আই থাকে, সেন্টেন্সের মাঝখানে যে ভাওয়েলটা থাকে, এই ভাওয়েলটা যদি আই হয়, এই আইটা পরের পাস্ট ইনডিফিনিট ফর্মে এবং পাস্ট পার্টিসিপল ফর্মে এ তে এবং ইউ তে রূপান্তরিত হবে। যেমন রিং, র্যাং, রাং। এই রিং এর আইটা র্যাং এ যাওয়ার পরে এখানে আইটা এ তে পরিণত হয়েছে, ঠিক আছে। সিমিলারলি র্যাং এর পরেরটা রাং, এটাও ইউ তে পরিণত হয়েছে। সো রিং, র্যাং, রাং। এখানে দেখেন এই এই ভার্বটার কি বলে, আমরা ভাওয়েল যেটা পাইলাম যে আই, আইটা পরবর্তীতে এ তে পরিণত হয়েছে এবং ইউ তে পরিণত হয়েছে, এই জন্য এই রিংটা হচ্ছে একটা স্ট্রং ভার্ব। সিমিলারলি ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ক্লিং, ক্ল্যাং, ক্লাং।
এই সবগুলা ভার্বের ক্ষেত্রেই দেখেন মাঝখানের যেই ভাওয়েলটা ছিল, এই মাঝখানের এই ভাওয়েলটা পরবর্তীতে এতে পরিণত হয়েছে, এন্ড আলটিমেটলি পাস্ট পার্টিসিপল ফর্মে যাওয়ার পরে আই থেকে এ এবং এর পরে এটা ইউতে পরিণত হয়েছে। এই জন্য এগুলো হচ্ছে স্ট্রং ভার্ব। দ্য নেক্সট ওয়ান, ফাইনাইট ভার্বস। ফাইনাইট ভার্ব রিলেটেড অনেকগুলা রুল আছে। সো এই ফাইনাইট ভার্বটা খুব ভালো মতো বুঝতে হবে যে ফাইনাইট ভার্ব আর দ্য অ্যাকচুয়াল ভার্বস দ্যাট আর কল্ড দ্য রুটস অফ এ সেন্টেন্স। এগুলাকে সেন্টেন্সের রুটস বলা হয়, এবং ইট ইজ এ ফর্ম অফ ভার্ব দ্যাট ইজ পারফর্মড বাই অর রেফার্স টু এ সাবজেক্ট। এই ভার্বগুলা কোনো একটা সাবজেক্টকে ইন্ডিকেট করে। এই ভার্বের যে কাজগুলা, এগুলা আইদার কোনো একটা সাবজেক্ট করে অথবা ওই সাবজেক্টের উপরে পতিত হয়। And uses one of the 12 forms of sentences, one of the 12 form of tenses, and changes according to the number and person. মানে এই ভার্বগুলা 12টা সেন্টেন্স অনুসারে এগুলোর ফর্মগুলা চেঞ্জ হয়, এবং এগুলোর সাথে যে আমরা প্রথমেই শিখছিলাম যে থার্ড সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই এস যুক্ত করতে হয়। সো এই জন্য এখানে এই যে এই ভার্বগুলো, এই ফাইনাইট ভার্বগুলো নাম্বার এবং পারসন অনুসারে চেঞ্জ হবে। ওকে, সো আমরা এক্সাম্পলস গুলো দেখি। যে অ্যালেক্স ওয়েন্ট টু স্কুল, এখানে অ্যালেক্স স্কুলে গিয়েছিল। এই ওয়েন্ট ভার্বটা হচ্ছে গো এর পাস্ট ফর্ম। এই ওয়েন্ট হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ এই ওয়েন্ট এই সাবজেক্টের জন্য চেঞ্জ হয়েছে, এবং এই ওয়েন্টটা টেন্স অনুসারে এবং নাম্বার মানে সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয়েছে। আর এরপরে আমরা যেটা দেখবো ইনফাইনাইট ভার্ব, ওইটার ক্ষেত্রে আমাদের এই টেন্স অনুসারে চেঞ্জের ব্যাপারটা একটু ডিফারেন্ট, ওইটা আমরা একটু পরে দেখছি। সো পরের এক্সাম্পলটা দেখি। রবার্ট প্লেইজ হকি। এখানে পুরো সেন্টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে এই রবার্ট যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, দ্যাট মিনস সাবজেক্ট যদি থার্ড পারসন হয় আবার সিঙ্গুলার হয়, এই দুইটাই মেনটেন করতে হবে। থার্ড পারসনও হইতে হবে, সিঙ্গুলারও হইতে হবে। সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন এই ভার্বের সাথে একটা এস যুক্ত হবে। সো এই যে এই ফাইনাইট ভার্ব যেগুলো, এগুলো এই টেন্স অনুসারে এস বাই এস যুক্ত হয়। আবার যদি পাস্ট ফর্ম হয় তাহলে মানে পাস্ট ফর্ম হয়, অথবা যদি পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট এগুলো হয় তখন ওই টেন্স অনুসারে হ্যাড, হ্যাভ, হ্যাজ এগুলা ইউজ হয়। এর নিচে দেখি যে হি ইজ প্লেইং ফর অস্ট্রেলিয়া। এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কারণে এখানে ইজ প্লেইং হয়েছে। হি ইজ প্লেইং ফর অস্ট্রেলিয়া। সো এই যে দেখেন এই প্লে শব্দটা, প্লে ভার্বটা এই টেন্স চেঞ্জ হওয়ার কারণে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার কারণে, একটু আগে ছিল প্লেইজ, এখন হয়েছে ইজ প্লেইং। দ্যাট মিনস টেন্সের কারণে যখন যেই টেন্স ওই অনুসারে চেঞ্জ হচ্ছে। সো যেই শব্দগুলা বা যেই ভার্বগুলা টেন্স অনুসারে বা সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুসারে চেঞ্জ হয় সেগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এগুলো হচ্ছে আমাদের সাবজেক্টের উপর ডিরেক্টলি ক্রিয়াশীল থাকে। ঠিক আছে, নেক্সট ভার্ব, নন ফাইনাইট ভার্বস। এখানে সেকেন্ড লাইনটা একটু দেখলে ক্লিয়ার হবে ব্যাপারটা, যে দে ডু নট ওয়ার্ক অ্যাজ ভার্বস ইন দ্য সেন্টেন্স। সেন্টেন্স এগুলো ভার্ব হিসেবে কাজ করে না, রাদার দে ওয়ার্ক অ্যাজ নাউন্স, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এটসেট্রা। দ্যাট মিনস এই নন ফাইনাইট ভার্বগুলা যদিও এগুলা ভার্ব, শব্দগুলা যদিও ভার্ব, কিন্তু এই সেম ভার্বটা সেন্টেন্সের কনটেক্সটে নাউনে পরিণত হয়, অথবা অ্যাডজেক্টিভ হয়, অথবা অ্যাডভার্বে পরিণত হয়। সো এই নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অর পার্সন। এই ডিফারেন্সটা এখানে, নন ফাইনাইট ভার্বস ডু নট চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অর পার্সন অফ দ্য সাবজেক্ট, বিকজ
দিস ভার্বস অলসো কল্ড ভার্বালস। এই ভার্বগুলোকে আমরা ভার্বাল হিসেবেও মানে পরিচিত আমাদের মাঝে। সো এই ভার্বগুলা ভার্বালস এবং ডু নট হ্যাভ এনি ডিরেক্ট রিলেশন টু দ্য সাবজেক্ট। সাবজেক্টের সাথে কোনো ডিরেক্ট রিলেশন নাই। আমরা যদি একটু আগের ফাইনাইট ভার্বের ক্ষেত্রে যাই, যে এখানে কি বলা ছিল যে ইউজেস ওয়ান অফ দ্য 12 টেন্সেস, এবং এর আগের লাইনে দেখেন কি ছিল যে দিস এই ভার্ব দ্যাট ইজ পারফর্মড বাই অর রেফার্স টু এ সাবজেক্ট। দ্যাট মিনস ফাইনাইট ভার্বটা হচ্ছে সাবজেক্টকে নির্দেশ করছে এবং নন ফাইনাইট ভার্ব কোনো সাবজেক্টের উপর ডিপেন্ডেন্ট না বা সাবজেক্টকে ডিরেক্টলি সাবজেক্টের সাথে কোনো রিলেশন নাই। সামটাইমস দে বিকাম দ্য সাবজেক্ট দেমসেলভ। এমনও কিছু সময় আছে তখন এই নন ফাইনাইট ভার্বগুলা নিজেরাই সাবজেক্টের মতো আচরণ করে। আচ্ছা, নন ফাইনাইট ভার্বস আর ইনফিনিটিভস, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। এই ইনফিনিটিভ, জিরান্ড অ্যান্ড পার্টিসিপল গুলো কি সেগুলো আমরা একটু পরে আরো ডিটেইলসে শিখবো। সো আমরা জাস্ট এখন দেখে নিই। এখন শুধু এটা এতটুকু জেনে রাখেন যে টু এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন সেটা হচ্ছে ইনফিনিটিভ, এবং ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয় তখন সেটা হচ্ছে জিরান্ড। সো এই প্রথম সেন্টেন্সে আমরা দেখি অ্যালেক্স ওয়েন্ট অ্যাব্রড টু প্লে। এখানে এই প্লে এর আগে টু শব্দটার দ্বারা উদ্দেশ্য বোঝাচ্ছে। এখানে দেখেন পুরো সেন্টেন্সের মেইন ভার্ব কিন্তু এইটা, তাই না? আচ্ছা, আর এই টু প্লে এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। সো অ্যালেক্স ওয়েন্ট অ্যাব্রড টু প্লে, যদিও প্লে একটা ভার্ব কিন্তু এটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার হয়েছে, এখানে এটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়নি, এজন্যই এটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বগুলা মানে ডিরেক্টলি ভার্ব হিসেবে ব্যবহার হয় না, বরঞ্চ এটা নাউন, অ্যাডজেক্টিভস, অ্যাডভার্ব এরকম মানে এটসেট্রার মতো ইউজ হয়, এবং এই ভার্বগুলো নাম্বার, পার্সন, টেন্স অনুসারে কোনো চেঞ্জ হয় না। এই যে এখন টু প্লে যে আমরা দেখলাম, এই টু এর পরে কখনোই প্লেইজ হবে না, প্লেইংও হবে না, ঠিক আছে? এই টু এর পরে সবসময় প্লেই থাকবে। এটা ভার্বের এই কি বলে টেন্সের কারণে অথবা নাম্বার বা পার্সনের কারণে কোনো চেঞ্জেস আসবে না এটার মধ্যে। ওকে, নেক্সট ওয়ান, লিঙ্কিং ভার্বস। এই নাম থেকেই আমরা বুঝতে পারছি যে দুইটা সেন্টেন্সের মাঝখানে অথবা দুইটা ভার্বের মাঝখানে এইটা লিঙ্ক ক্রিয়েট করতে ব্যবহার হয়। যেমন আমরা যদি এখানে ডেফিনেশনটা দেখি, জেনারেলি লিঙ্কিং ভার্বস আর কল্ড বি ভার্বস, বি ভার্ব হিসেবে বলে থাকে, যেমন এম, ইজ, আর এগুলো। হাউএভার দে আর there are some other verbs that can work as linking verbs। অন্যান্য কিছু ভার্বও আছে যেগুলো লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করতে পারে। এখানে ভার্বের এক্সাম্পলগুলো দিয়ে দেওয়া আছে যে অ্যাক্ট, ফিল, রিমেইন, অ্যাপিয়ার, বিকাম, সিম, স্মেল, সাউন্ড, গ্রো, লুক, প্রুভ, স্টে, টেস্ট, ট্রান। আচ্ছা, সো এই ভার্বগুলো আপনার এমন না যে আপনার মুখস্থ করা লাগবে, আপনারা জাস্ট কয়েকবার চোখ বুলায় যাবেন, এরপরে মাঝে মাঝে যখন আপনি এই পিডিএফটা তো দেয়াই থাকবে, আপনার মাঝে মাঝে যখন এইগুলো রিভাইজ দিবেন আস্তে আস্তে জিনিসগুলো মাথার মধ্যে গেঁথে যায়। এগুলো এমন না এখন কখনোই আপনি যে একদম একটানে আপনি সবগুলো মুখস্থ করলেন এবং সবগুলো মুখস্থ থাকবে, এটা ইম্পসিবল। তো আপনি কি করতে পারেন যে প্রতি সপ্তাহে যদি একবার রিভাইজ দেন তখন দেখা যায় যে 1 মাস পরে বা 2 মাস পরে যখন দেখা যায় 4-5 বার রিভাইজ দেওয়া হয়ে গেছে তখন এগুলো আর ভুল হয় না। আচ্ছা, সো এখানে দেখেন সাম ভার্বস ইন দিস লিস্ট ক্যান অলসো বি অ্যাকশন ভার্বস। এগুলা যেমন লিঙ্কিং ভার্ব, আবার এগুলো অ্যাকশন ভার্ব হিসেবেও কাজ করতে পারে। সেম ভার্বের ডিফারেন্ট ক্যাটাগরিতে পড়তে পারে। যেমন একই ভার্ব এটা লিঙ্কিং ভার্বের আন্ডারেও পড়তে পারে, আবার এটা অ্যাকশন ভার্বের আন্ডারেও পড়তে পারে। এটা নিয়ে কোনো সমস্যা নেই। এমন না যে এটা লিঙ্কিং ভার্ব হয়েছে মানে এটা অন্য কোনো টাইপের ভার্ব হতে পারবে না, ব্যাপারটা এরকম না। একই ভার্ব 2-3 রকমের ক্যাটাগরিতে পড়তে পারে, এটা কোনো সমস্যা না। টু ফিগার আউট ইফ দেয়ার আর লিঙ্কিং ভার্বস, আচ্ছা কি বলতেছে যে টু ফিগার আউট ইফ দে আর লিঙ্কিং ভার্বস, মানে এটা কি আসলেই লিঙ্কিং ভার্ব কিনা এটা যদি আমরা ফিগার আউট করতে চাই, উই শুড ট্রাই টু রিপ্লেসিং দেম উইথ ফর্মস অফ দ্য বি ভার্বস। আমরা ওই ভার্বটার বদলে আমরা কিছু বি ভার্ব ইউজ করে আমরা দেখবো যে সেন্টেন্সটা কারেক্ট হয় কিনা। ইফ দ্য চেঞ্জড সেন্টেন্স মেক সেন্স,
দ্যাট ভার্ব ইজ লিঙ্কিং ভার্ব। দ্যাট মিনস এই লিঙ্কিং ভার্বের জায়গায় যখন আমরা একটা ডিফারেন্ট কোনো বি ভার্ব দিব, তখন ওই সেন্টেন্সটা যদি অর্থবহ হয়, তখন তাইলে আমরা বুঝবো যে এটা একটা লিঙ্কিং ভার্ব। যেমন she appears ready for the game। দেখেন she appears মানে হচ্ছে আমাদের মানে সামনে প্রতীয়মান হওয়া, মানে আমাদের সামনে এটা তুলে ধরা যে she appears ready, তাকে দেখে মনে হচ্ছে সে রেডি ফর দ্য গেম, সে গেমের জন্য রেডি, তাকে দেখে মনে হচ্ছে সে গেমের জন্য রেডি। অ্যাপিয়ার মানে হচ্ছে মানে বাহ্যিক রূপ বা বাহ্যিক অবস্থা। সো এই শি অ্যাপিয়ার্স রেডি ফর দ্য গেম, এখানে এই অ্যাপিয়ার শব্দটার বা অ্যাপিয়ার ভার্বটার জায়গায় যদি আমরা ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব, একটা বি ভার্ব যদি দেই, শি ইজ রেডি ফর দ্য গেম, এখানেও কিন্তু সেন্টেন্সটা কারেক্ট। সো দুইটা সেন্টেন্সই কারেক্ট। দ্যাট মিনস কোনো একটা ভার্বের জায়গায় যদি আমরা বি ভার্ব ইউজ করি, তাহলে যদি সেন্টেন্সটা অর্থবহ হয়, তখনই আমরা বুঝবো যে এটা লিঙ্কিং ভার্ব। আমরা যদি সেকেন্ড এক্সাম্পলটা দেখি, দ্য ফুড সিমড ডেলিশিয়াস, এখানে ফুডটাকে দেখে মনে হচ্ছে, সিম মানে হচ্ছে মনে হওয়া, দ্য ফুড সিমড ডেলিশিয়াস, এটা এমন না যে সে খেয়েছে তারপরে বলছে, সে ছবি দেখেছে অথবা তার সামনে ফুডটা রাখা হয়েছে, এই যে সে এখনো মানে টেস্ট করে নাই, এই জন্য সে বলছে যে ইট সিমড ডেলিশিয়াস বাট শি ইজ নট, মানে হি অর শি ইজ নট শিওর। ঠিক আছে, সে এটা খাওয়ার পরে হইতে পারে এমনও বলতে পারে যে ওহো এটা দেখে ডেলিশিয়াস মনে হয়েছিল, বাট ইটস নট দ্যাট মাচ অফ এ ডেলিশিয়াস। ঠিক আছে, সো দ্য ফুড সিমড ডেলিশিয়াস, এখানে আমরা সিমড এই ভার্বটার বদলে যদি আমরা ওয়াজ ব্যবহার করি বা কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করি, দ্য ফুড ইজ ডেলিশিয়াস, দ্য ফুড ওয়াজ ডেলিশিয়াস, যেটাই দেই লিঙ্কিং মানে বি ভার্ব যদি ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা অর্থবহ হয়, এজন্যই এটা একটা লিঙ্কিং ভার্ব। আমরা যদি থার্ড সেন্টেন্সটা দেখি, ইউ লুক হ্যাপি, এখানে ইউ লুক হ্যাপি, এখানে যদি আমরা ইউ আর হ্যাপি দেই, আমরা জানি যে ইউ এর সাথে কখনো ইজ হয় না, সো এম ইজ আর এর এমও হয় না, এম আর ইজ যেহেতু হয় না, এই জন্য অবশ্যই বাধ্যতামূলক আর দিতে হবে। সো ইউ আর হ্যাপি, সো ইউ আর হ্যাপি দিলে আমাদের সেন্টেন্সটা কারেক্ট হয়। এখানেও আমরা দেখছি যে এই ভার্বটা চেঞ্জ করে যদি আমরা বি ভার্ব ইউজ করি তাহলে সেন্টেন্সটা কারেক্ট হয়। দ্যাটস ওয়াই দিস ইজ এ লিঙ্কিং ভার্ব। আই হোপ ইটস ক্লিয়ার। যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা এই কমেন্ট বক্সে আপনারা নক করতে পারেন, অথবা ডিরেক্টলি মেরিটর পেজে আপনি ডিরেক্টলি টেক্সট করতে পারেন যে আপনার এই প্রবলেমগুলো আছে। আমি অথবা আমাদের যারা অন্যান্য যে টিচার্সরা আছে আমরা চেষ্টা করব জিনিসটাকে ক্লিয়ারিফাই করার জন্য। ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্বস, আমরা অক্সিলিয়ারি ভার্বসকে আমরা বি ভার্বের সাথে অনেক সময় কনফিউজড করে ফেলি। এটা জাস্ট আপনি ইন জেনারেল সেন্স আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আমরা রেগুলার স্ট্রাকচারের মধ্যে যে ভার্বগুলো ব্যবহার করি, ঠিক আছে, আর ডু ডিড মানে ডু ডাজ ডিড এগুলা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। এই অক্সিলিয়ারি ভার্বগুলো হচ্ছে সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহার হয়, এগুলা আসলে মেইন ভার্ব না। সেন্টেন্সে আরেকটা মেইন ভার্ব থাকে এবং সাথে একটা অক্সিলিয়ারি ভার্ব থাকে। একটা সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকতেই হবে। যদি মেইন ভার্ব থাকে এরপরে এক্সট্রা হিসেবে অক্সিলিয়ারি ভার্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। বাট যদি এমন কোনো সেন্টেন্স থাকে যেখানে কোনো মেইন ভার্ব নাই, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব আছে, তখন ওই অক্সিলিয়ারি ভার্বটাকেই আমরা মেইন ভার্ব ধরে নিব। যেমন আপনি যদি এর আগের এক্সাম্পলগুলোতে একটু দেখেন যে এই যে এখানে এই নিচের যে সেন্টেন্সটা আছে, এই যে শি ইজ রেডি ফর দ্য গেম, এখানে এই রেডিটা হচ্ছে তো অ্যাডজেক্টিভ, ফর হচ্ছে প্রিপোজিশন, দ্য গেম এই গেম হচ্ছে নাউন, এই দা হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে, এই শি হচ্ছে প্রোনাউন। দেখেন এখানে কোনো ভার্ব নেই, শুধুমাত্র ওই ইজ একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, অন্যান্য কোনো মেইন ভার্ব নেই। আমরা এটা অলওয়েজ শিখেছি যে কোনো একটা সেন্টেন্সের মধ্যে একটা মেইন ভার্ব থাকতেই হবে, একটা মেইন ভার্ব না থাকলে ওই সেন্টেন্সটা কারেক্ট হবে না। সো ইন দিস কেস যেহেতু কোনো মেইন ভার্ব নাই, সেহেতু
এই অক্সিলিয়ারি ভার্বটাকেই আমাদের মেইন ভার্ব ধরে নিতে হবে। ঠিক আছে? সো যেখানে অক্সিলিয়ারি ভার্ব আছে এবং মেইন ভার্বও আছে, সেখানে এটা হচ্ছে একটা অক্সিলিয়ারি ভার্ব। কিন্তু যদি এমন কোথাও থাকে যে এখানে কোনো মেইন ভার্ব নেই, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব আছে, তখন ওই অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা অক্সিলিয়ারি ভার্ব বলবো না, ওইটাকে আমরা মেইন ভার্ব বলবো। ঠিক আছে? So auxiliary verbs are also called helping verbs. Uh, an auxiliary verb extends the main verb by helping to show time, sense, and possibility. That means এখানে বলছে যে auxiliary verb আসলে main verb কে একটু extend করে, একটু intensify করে, জিনিসটাকে আরেকটু কি বলে অর্থবহ করে তোলে, আরেকটু এক্সপ্লেইন করে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো অক্সিলিয়ারি ভার্ব এক্সটেন্ডস দ্য মেইন ভার্ব বাই হেল্পিং টু শো টাইম, টেন্স অ্যান্ড পসিবিলিটি। টাইম, টেন্স আর পসিবিলিটি, এই তিনটা ইনফরমেশন মেইন ভার্ব সম্পর্কে কে দেয়? অক্সিলিয়ারি ভার্ব দেয়। সো এই অক্সিলিয়ারি ভার্বের মধ্যে কি কি আছে? এই যে দেখেন যে এই অক্সিলিয়ারি ভার্বের মধ্যে বি ভার্ব আছে, হ্যাভ আছে, তারপর ডু, ডাজ, ডিড এর ডু আছে। সো আমরা অন্যান্য যেগুলো দেখছি যে এই ডাজ অথবা ডিড, ডান, এগুলা হচ্ছে ডু এর বিভিন্ন ফর্ম, এই জন্য শুধুমাত্র ডু দেয়া হয়েছে এখানে। সো দে আর ইউজ টু, কি বলছে এখানে, দে আর ইউজড ইন দ্য কন্টিনিউয়াস অ্যান্ড পারফেক্ট টেন্স। কন্টিনিউয়াস এবং পারফেক্ট টেন্সে এগুলো ব্যবহার করা হয়। লিঙ্কিং ভার্বস ওয়ার্ক অ্যাজ মেইন ভার্ব ইন এ সেন্টেন্স, বাট অক্সিলিয়ারি ভার্ব হেল্প মেইন ভার্ব। মানে লিঙ্কিং ভার্বগুলা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় এবং অক্সিলিয়ারি ভার্বগুলা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়। ওকে, এখানে একটা স্পেশাল একটা সেন্টেন্স আছে যে এখানে বলল যে আমরা যদি এই একটু উপরে দেখি যে এই যে এখানে এটা যদি আমরা দেখি যে do is an auxiliary verb that is used to ask questions, to express negation মানে হচ্ছে কাউকে নালিফাই করে দেওয়া, ক্যান্সেল করে দেওয়া, to provide অথবা emphasis and more। বলতেছে ডু হচ্ছে এমন একটা অক্সিলিয়ারি ভার্ব যেটা আমরা কোয়েশ্চেনের জন্য ব্যবহার করি, আবার আমি কাউকে নেগেট করব, আমি কাউকে ক্যান্সেল করব, আমি কাউকে ইগনোর করব, বা আমি তাকে না করব, এই জন্য আমরা মানে ডু ভার্বটা ব্যবহার করি। সাথে সাথে আমরা যদি কোথাও এমফাসিস করি, কোনো এক জায়গায় জোর দিয়ে কথা বলতে চাই, তখনও সেখানে আমরা এই ডু ভার্বটাকে ব্যবহার করি। যেমন কি কি বলছে, আমার একটি বাইক আছে, আই হ্যাভ এ বাইক। ঠিক আছে, এই জিনিসটা একটা সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু এইটাকে যদি আমরা জোর দিয়ে জিনিসটাকে আরো এমফাসিস করতে চাই, যেমন ধরেন আপনার একটা ফ্রেন্ড, তার বাইক ছিল, সে আপনাকে কোনো একটা কারণে তাচ্ছিল্য করেছে, তখন আপনি কি বলবেন যে আমারও একটা বাইক আছে। এই যে আমারও একটা বাইক আছে, এখানে আমি একটু জোর দিলাম, আমার একটি বাইক আছে, এটা একটা নর্মাল সেন্টেন্স, কিন্তু বাংলায় যখন আমরা বলি যে আমারও একটা বাইক আছে, ঠিক আছে, আমার নিজেরও একটা বাইক আছে, এরকম যখন বলি, তখন আমরা মানে এই ডু শব্দটা ব্যবহার করতে পারি। যে আই হ্যাভ এ বাইক, এটা না বলে আমরা বলি যে আই ডু হ্যাভ এ বাইক। আই ডু হ্যাভ এ বাইক আর আই হ্যাভ এ বাইক দুইটার অর্থ সেম, শুধুমাত্র আই ডু হ্যাভ এ বাইকের মধ্যে একটু জোর দেওয়া বোঝায় যে আমারও একটা বাইক আছে। ঠিক আছে, আমার নিজেরও একটা বাইক আছে, শুধু তোমার একা আছে এরকম না। ঠিক আছে, আমার নিজের আসলেই একটা বাইক আছে, জিনিসটাকে, কথাটাকে আরো বেশি জোর দেওয়ার জন্য আর কি এইটা ব্যবহার করা। সো অ্যালেক্স ইজ গোয়িং টু স্কুল, এই যে এখানে একটা মেইন ভার্ব আছে গোয়িং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস, আচ্ছা যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার যে করেছি সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। সো এখানে দেখেন যে এখানে মেইন ভার্ব কিন্তু আছে গোয়িং, এর সাথে সাহায্যকারী হিসেবে ইজ ভার্বটা যুক্ত হয়েছে। সিমিলারলি যদি আমরা নেক্সট সেন্টেন্সটা দেখি, দে আর ওয়াকিং ইন দ্য পার্ক, এখানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, দে আর ওয়াকিং ইন দ্য পার্ক, তারা এই পার্কে হাঁটছে,
এখানে ওয়াকিং হচ্ছে মেইন ভার্ব এবং আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। মোডাল ভার্বস, এ মোডাল ভার্ব ইজ এ কাইন্ড অফ অক্সিলিয়ারি ভার্ব, এটা একটা অক্সিলিয়ারির মতো কাজ করে। আবার এইটা মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। ইট অ্যাসিস্ট দ্য মেইন ভার্ব টু ইন্ডিকেট পসিবিলিটি, পটেনশিয়ালিটি, অ্যাবিলিটি, পারমিশন, এক্সপেকটেশন অ্যান্ড অব্লিগেশন। এই অর্থগুলা এগুলো বহন করে, যে পসিবিলিটি, পটেনশিয়ালিটি, অ্যাবিলিটি, পারমিশন, এক্সপেকটেশন অ্যান্ড অব্লিগেশন। আচ্ছা, মোডাল ভার্ব কোনগুলা? ক্যান, কুড, মাস্ট, মে, মাইট, ওড টু, শ্যাল, শুড, উইল, উড। আপনারা মানে এইভাবে এই সহজ সুবিধার জন্য আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। আর কি বাকি? এরপর হচ্ছে মাস্ট, ওড টু। ওড টু আর শুড কিন্তু একই কথা। ইন কেস যদি এমন কেউ থাকেন যে এখানে ওড টুর অর্থটা কি সেটা ক্লিয়ার না, ওড টু আর শুড সেম কথা। ওকে, সো এগুলো হচ্ছে মোডাল ভার্ব। আই মে ওয়ান্ট টু টক টু ইউ অ্যাগেইন, মানে এখানে বলতেছে যে পটেনশিয়ালিটি বুঝাচ্ছে যে আমি হয়তোবা তোমার সাথে আবার কথা বলবো। আই মে ওয়ান্ট টু টক টু ইউ অ্যাগেইন, আমি তোমার সাথে আবার কথা বলতে চাইতে পারি। ঠিক আছে, সাপোজ আপনার বস আপনাকে একটা টাস্ক দিল, আপনি টাস্কটা কমপ্লিট করে দিলেন, এখন আপনি বললেন যে স্যার ওকে ফাইন, আমার টাস্ক শেষ, আমি এখন বাসায় যেতে পারি। তখন আপনাকে কি বলবে যে ওকে ফাইন, তুমি যেতে পারো, তোমার টাস্ক শেষ, বাট আই মে ওয়ান্ট টু টক টু ইউ অ্যাগেইন, আমার হয়তোবা তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে আবারও কথা বলা লাগতে পারে। এই যে পটেনশিয়ালিটি বোঝাচ্ছে বা সম্ভাবনা বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা মে শব্দটা ব্যবহার করি। এখানে আরেকটা রুলের ব্যাপার হচ্ছে, জিনিসটা মাথায় রাখবেন যে মোডাল ভার্বের পরে যেই ভার্বটা হবে, এই যে এখানে ওয়ান্ট আছে, তারপর এই যে এখানে প্লে আছে, এখানে কল আছে, এখানে গো, এই মোডাল ভার্বের পরে যে ভার্বগুলো হবে সেগুলো অলওয়েজ প্রেজেন্ট ফর্মে হবে, কখনোই এবং ইভেন এগুলোর সাথে এস বা ইয়েসও যুক্ত হবে না, অলওয়েজ একদম বেস ফর্ম, ভার্বের একদম বেস ফর্মে এগুলো হবে। অলওয়েজ মোডাল ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, সো শি শুড কল হিম, তাকে কল দেওয়া উচিত। এই যে শুড, এই উচিত বুঝাচ্ছে, এক্সপেকটেশন বা অব্লিগেশন বুঝাচ্ছে, এই জন্য এখানে শুড দেয়া হয়েছে। এবং এই শুডের পরে যে ভার্বটা হয়েছে কল, এটা একদম বেস ফর্মে আছে, এটার সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় নাই, এগুলার কোনো পাস্ট ফর্ম দেয়া যাবে না, কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম দেয়া যাবে না, কোনো টেন্স অনুসারে কোনো অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করা যাবে না, একদম সিম্পল ফর্মে লিখতে হবে। মোডাল ভার্বের পরে যেই ভার্বই থাকবে একদম সিম্পল, মানে সিম্পল ফর্মে হবে, এগুলোর সাথে কোনো এস বা ইএস বা অন্য কোনো কিছু যুক্ত হবে না। সো রিফ্লেক্সিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব কোনগুলো? সাধারণত আমরা এই রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলো আমরা জানি, যে মাই সেলফ, হিমসেলফ, হারসেলফ, এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলোর যে সেন্টেন্সটা থাকে, ওই সেন্টেন্সে যে ভার্বটা থাকে ওগুলোকেই রিফ্লেক্সিভ ভার্ব বলবে। এটার কোনো মানে এটা কোনো স্পেশাল কিছু না, আর এটার থেকে কোনো কিছু কোয়েশ্চেন টোয়েশ্চেন এরকম কিছুই আসে না, ইম্পর্টেন্ট না। তারপর আপনারা জাস্ট চোখ বুলায় গেলেই পারবেন। ফ্রেজাল ভার্ব, ফ্রেজাল ভার্বের সবচেয়ে ইউনিক ব্যাপারটা হচ্ছে আমাদের ফ্রেজাল ভার্বের সাথে যেই শব্দগুলা অ্যাটাচড থাকে এগুলো একদম মুখস্থ করা লাগে আমাদের ইচ্ছা মতো। এই যে যেমন এখানে আমরা এক্সাম্পল দেখছি যে এখানে ব্রেক ডাউন আছে, আমরা মানে ব্রেক আপ যদি আমরা বলতে চাই, আপ আর ডাউন এখানে যদি আমরা চেঞ্জ করতে চাই, কোনো আপ যদি বলতে চাই, একটা ডিফারেন্ট অর্থ প্রকাশ করবে। এই সেম অর্থ বোঝানোর জন্য আমরা কিন্তু ওই শব্দকে আমরা চেঞ্জ করতে পারবো না, শব্দগুলো ফিক্সড। সো এই শব্দগুলো চেঞ্জ করলে অর্থটা টোটালি চেঞ্জ হয়ে যাবে। এবং ফ্রেজাল ভার্বের আরেকটা ব্যাপার হচ্ছে যে ফ্রেজাল ভার্বের যে শব্দের যে জোড়াটা, এটা সব সময় শব্দ যা অর্থ বোঝাচ্ছে ওই অর্থ প্রকাশ করে না, এটা ডিফারেন্ট অর্থ প্রকাশ করতে পারে। আমরা এই পরের সেন্টেন্সটা দেখলেই বুঝবো। আমরা প্রথম সেন্টেন্সটা জাস্ট আমরা আগে দেখি যে শি ব্রোক ডাউন ইন টিয়ার্স,
সে কান্নায় ভেঙে পড়েছে। এই যে ব্রোক ডাউন ইন টিয়ার্স, এই ব্রেকডাউন মানে কান্নায় ভেঙে পড়া। এই সেম ব্রেকডাউনটা যদি আমি কারের ক্ষেত্রে বলি, মাই কার ব্রোক ডাউন, এই কথাটার মানে এই যে যখন আমি কার সম্পর্কে বলবো, তখন এই ব্রোক ডাউন মানে হচ্ছে স্টপড ওয়ার্কিং, স্টপড ওয়ার্কিং। সো যখন আমি কারের ক্ষেত্রে এই ব্রোক ডাউন শব্দটা ব্যবহার করব, তখন এটার অর্থ হচ্ছে এটা কাজ করা বন্ধ করে দিয়েছে, দ্যাট মিনস এটা অচল হয়ে গেছে। আর যদি এটা এই টিয়ার্স এর ক্ষেত্রে ব্যবহার করি, ব্রেকডাউন, এই কথাটা তখন মানে কান্নায় ভেঙে পড়লো, ব্যাপারটা এই অর্থে প্রকাশ করবে। ঠিক আছে? তো সেকেন্ড সেন্টেন্সটা যদি দেখি যে ডোন্ট লুক ডাউন আপন দ্য ডোর, ডোন্ট লুক ডাউন আপন দ্য পুয়ার। ঠিক আছে? যে এই লুক ডাউন আপন, এই লুক অর্থ তাকানো, ডাউন মানে নিচে, আপন মানে উপরেও হইতে পারে, অন হইতে পারে, আপনের বিভিন্ন অর্থ আছে। কিন্তু এই শব্দগুলোর একটার অর্থ কম্বাইন্ডলি মিলবে না। এটাও একটা ফ্রেজাল ভার্ব, যে লুক ডাউন আপন মানে হচ্ছে তাচ্ছিল্য করা, কাউকে গ্রাহ্য না করা, ইগনোর করা। ঠিক আছে? সো ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। সো এই লুক ডাউন আপন তিনটা ডিফারেন্ট শব্দ, তিনটা ডিফারেন্ট শব্দের তিনটা ডিফারেন্ট অর্থ, বাট তিনটা ডিফারেন্ট শব্দ একত্রে মিলে এটা ডিফারেন্ট অর্থ প্রকাশ করতেছে, এবং তিনটা একসাথে মিলে কাজ করতেছে, একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করছে। এই জন্য এটা একটা ফ্রেজাল ভার্ব। আই উইল সি টু ইট, এই সি টু ইট মানে কিন্তু আমরা দেখে নিব, আমি তোমাকে দেখে নিব, ব্যাপারটা এরকম না। আই উইল সি টু ইট মানে হচ্ছে আমি এইটার প্রতি অ্যাটেনশন দিব। এই সি টু মানে হচ্ছে অ্যাটেনশন দেওয়া। ঠিক আছে? ওকে, নেক্সট ওয়ান, পার্টিসিপলস। এই পার্টিসিপলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তারপর আমরা পার্টিসিপল একটা সংক্ষেপে একটা ধারণা হচ্ছে পার্টিসিপলস তিন প্রকার। এই পার্টিসিপলস গুলো সবসময় ভার্ব হিসেবে মানে কাজ করে এরকম না, এটা নাউন হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? যেমন প্রেজেন্ট, এই মানে আমরা যদি তিন রকমের পার্টিসিপল আমরা দেখি, যে প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকলে সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলি। সো হ্যাভ আই বিকাম এ লাফিং স্টক, আমি কি একটা হাসির পাত্র হয়ে গেছি। এই যে লাফিং স্টক, এই ভার্বের সাথে আইএনজি হচ্ছে। ঠিক আছে? এই লাফ হচ্ছে হাসা, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে, এই জন্য এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল। সাইক্লিং ইজ ওয়েল রাউন্ডেড এক্সারসাইজ, সাইক্লিং একটা ভালো এক্সারসাইজ, মানে একটা ওয়েল রাউন্ডেড, একদম পুরোপুরি অ্যাকমপ্লিশড বা সম্পূর্ণ একটা এক্সারসাইজ, এটা বলতে যাচ্ছে। যে এই সাইক্লিং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল। সো প্রেজেন্ট পার্টিসিপল মানেই হচ্ছে ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমরা যখন এই যে ভার্বের ফর্ম শিখছিলাম, যে আমরা প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রত্যেকটা ভার্বের তিনটা করে ফর্ম শিখেছিলাম। সো এই পাস্ট পার্টিসিপলটা হচ্ছে সেকেন্ড ফর্মটা, সেকেন্ড ফর্মটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। সো এই ভার্বের সাথে যখন ওই যে লাস্টে ইডি যুক্ত করতে হইতে পারে, অথবা ইএন যুক্ত করতে হইতে পারে, শুধু ডি অথবা শুধু টি যুক্ত হইতে পারে। সো এগুলো হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পারফেক্ট পার্টিসিপল কোনটা? পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস পাস্ট পার্টিসিপল, সবকিছু মানে পাস্ট পার্টিসিপলের সাথে সম্পূর্ণ মিল, শুধুমাত্র হ্যাভিং শব্দটা এক্সট্রা আছে। ঠিক আছে? ওকে। সো জিরান্ড, যে আমরা একটু আগে জিরান্ড, ইনফিনিটিভ, এই সব কিছু আমরা পড়ে আসছি, তারপর জিনিসটা রিক্যাপ করা যাতে মনে থাকে অনেকদিন। যে জিরান্ড হচ্ছে যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের মতো কাজ করবে বা সাবজেক্ট হিসেবে কাজ করবে, তখন সেটাকে আমরা জিরান্ড বলি। এখানে যদি আমরা দেখি যে ভার্বস হ্যাভিং আইএনজি এন্ডিং দ্যাট ফাংশনস লাইক নাউনস ইন এ সেন্টেন্স। ঠিক আছে? পুরো সেন্টেন্সের মধ্যে নাউনের মতো কাজ করে, বাট এটার লাস্টে একটা মানে আইএনজি থাকবে। ওকে। সো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এখানে স্মোকিং ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়ার পরও এটা এখানে নাউন হিসেবে কাজ করছে। ঠিক আছে? আমি যখন ভার্ব, কোনো একটা ভার্বের সাথে আইএনজি লাইনের শুরুতে থাকে, এটা
নাউন হিসেবে কাজ করে। সো এটাকে আমরা জিরান্ড বলে থাকি। আই লাভ সুইমিং, এখানে সুইম এর সাথে আইএনজি যুক্ত করে একটা ডিফারেন্ট একটা অর্থ প্রকাশ করছে বা একটা নাউন প্রকাশ করছে। এজন্য এটা হচ্ছে একটা জিরান্ড। ইনফিনিটিভ, জিরান্ড আর ইনফিনিটির মধ্যে পার্থক্য কি? জিরান্ড আর ইনফিনিটির মধ্যে পার্থক্য হচ্ছে একটা হচ্ছে ভার্ব আগুন মানে কি বলে মানে টু এর পরে ভি নট হবে, আর একটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে তখন সেটা জিরান্ড, আর যখন টু প্লাস ভি নট হবে বা টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে তখন সেটা হচ্ছে ইনফিনিটিভ। ঠিক আছে? সো আই ওয়ান্টেড টু হেল্প ইউ আউট, আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। তারপরে আই আর ইউ ট্রাইং টু গো দেয়ার, তুমি কি সেখানে যাচ্ছ বা তুমি সেখানে যাওয়ার চেষ্টা করছো। আই জাস্ট লাভ টু ফ্লন্ট মাই নিউ ফেরারি, মানে আমি আমার মানে ফেরারি কারটাকে শো অফ করতে পছন্দ করি। আই জাস্ট লাভ টু ফ্লন্ট। ঠিক আছে? সো দিজ আর দ্য ভার্বস অ্যান্ড ভার্বসের টাইপ। এখন আমরা দেখবো হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের স্ট্রাকচারগুলো। সো ভার্ব যখন আমরা পড়বো, আমরা ভার্ব পড়ার উদ্দেশ্যই হচ্ছে যখন সেন্টেন্সের মধ্যে ওই ভার্বটা প্রয়োগ করব তখন যাতে সেন্টেন্সটা কারেক্ট হয়। তো সেন্টেন্স যে আসলেই কারেক্ট হচ্ছে কিনা এটা জানার জন্য কয়েকটা বেঞ্চমার্ক আছে। ঠিক আছে? যে মানে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি পারফেক্ট কিনা। সো এর মধ্যে একটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। আমরা যে কোনো সেন্টেন্স ঠিক আছে কিনা এটার ক্ষেত্রে আমরা কিভাবে চেষ্টা করি, কিভাবে ট্রাই করি, যে প্রথমে সেন্টেন্সটা লিখি, এরপরে এটার মধ্যে কোনো সাবজেক্ট ভার্বের কোনো ভুল আছে কিনা সেটা দেখি, কোনো সাবজেক্ট রিলেটেড কোনো ইস্যুস আছে কিনা সেটা দেখি, এছাড়া অন্যান্য কোনো মানে প্যারামিটার আছে কিনা সেগুলো আমরা চেক করি যে সেন্টেন্সটা কারেক্ট কিনা। আমরা এগুলো ইন ফিউচার শিখবো সবগুলোই। আমরা সেন্টেন্স কারেকশনের জন্য আলাদা ক্লাস থাকবে, সেন্টেন্স কম্পিটিশনের জন্য থাকবে, সবগুলোর জন্য আমরা ইন ডিটেলস ক্লাস দেবো, কোনো সমস্যা নেই। সো এই রাইট ফর্ম অফ ভার্বস ইজ এ গুড টুল, মানে আমরা যখন কোনো একটা সেন্টেন্স রাইট নাকি রং এটা বোঝার জন্য রাইট ফর্ম অফ ভার্বস জানাটা ম্যান্ডেটরি। ঠিক আছে? সো আমরা যদি ফার্স্ট রুলটার দিকে দেখি, সাধারণত সেন্টেন্স যদি ভবিষ্যৎ নির্দেশক শব্দ যেমন টুমোরো, দ্য নেক্সট ডে, অথবা দ্য ডে আফটার টুমোরো, ইন ফিউচার, নেক্সট ইত্যাদি যদি থাকে তাহলে সেন্টেন্সটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। একদম ভেরি ইজি। কোনো একটা সেন্টেন্সে যদি ভবিষ্যৎ নির্দেশক কোনো শব্দ থাকে তখন সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। যেমন আই গো টু ওয়ার্ক টুমোরো, এখানে আমি আগামীকালকে সকালে কি বলে, আই গো টু ঢাকা টুমোরো, আমি আগামীকালকে সকালে ঢাকা যাব। ঠিক আছে? অথবা আমি আগামীকাল ঢাকা যাব। এক্ষেত্রে দেখেন যে টুমোরো শব্দটা আছে এখানে, ইভ্যালুয়েট কি বলে, যে টুমোরো হচ্ছে একটা ফিউচার নির্দেশক শব্দ। এজন্য যেহেতু এখানে একটা ফিউচার নির্দেশক শব্দ আছে, এই জন্য আর কি আমার মানে এটা কি বলে, ভার্বটা হবে ফিউচার ফর্মে। এখন ভার্বের ফিউচার ফর্ম কোনটা? শ্যাল বা উইল প্লাস ভি নট। ঠিক আছে? ভি নট মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম। Okay, so the next sentence is he joined there the next day. এখানে এই যে নেক্সট ডে এই শব্দটা ক্ল্যারিফাই করে দিয়েছে যে এটা নেক্সট মানে পরের দিন বাই ফিউচার। যখন এরকম কোনো ক্ল্যারিফিকেশন থাকবে যে এটা ফিউচারের, তখন আমাদের পুরো সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটে পরিণত হবে। আচ্ছা, দ্য নেক্সট রুল, সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়। ওই যে আমরা যেটা শিখেছিলাম একটু আগে, যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হবে। ঠিক আছে? সো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা
এটাও তো আমাদের আগে চেক করতে হবে। এখন থার্ড পারসন কোনগুলা? আমরা যদি এখানে একটু লেখার চেষ্টা করি, আই, মাই, মি, উই, আওয়ার, আস, এগুলো হচ্ছে ফার্স্ট পারসন, সরি এগুলো হচ্ছে ফার্স্ট পারসন। আর সেকেন্ড পারসন কোনগুলা? ইউ, ইওর, আর বাকি সব হচ্ছে থার্ড পারসন। সো কোনো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আম, আহ, তখন ভার্বের সাথে আমরা এস বাই এস যুক্ত। নেক্সট ওয়ান, মূল ভার্বের আগে যদি টু বি থাকে অথবা হ্যাভিং থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, মূল ভার্বের পরে মূল ভার্বের আগে যদি টু বি থাকে অথবা হ্যাভিং থাকে, এই হ্যাভিং নিয়ে আমরা আলাদা রুলস আছে 29 নাম্বার বা 28 নাম্বারে। ঠিক আছে, সো এটা ভালো মতো পড়তেই হবে, ওটা এরকম না, এটা যেহেতু আমাদের ক্যাপের ইসে ছিল যে ইসে ছিল না। সো এর আগে যদি টু বি ভার্ব থাকে বা হ্যাভিং থাকে তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। যেমন এ কমিউনিটি সেন্টার ইজ গোয়িং টু বি এস্টাবলিশ, এই যে টু বি আছে, এই টু বি এর পরে এস্টাবলিশ হবে না, এস্টাবলিশড হবে, মানে ইডি যুক্ত হবে। আই ডু নট মাইন্ড হ্যাভ এ কাপ অফ কফি, আই ডু নট মাইন্ড হ্যাভ এ কাপ অফ কফি। ঠিক আছে, এখানে সে হ্যাভ দিয়ে অর্থ দিতে পারতো, বাট যেহেতু আমরা কি বলে হ্যাভ এর এখানে দেখেন যে আই ডু নট মাইন্ড হ্যাভ এ কাপ অফ টি, যদিও হ্যাভটা অক্সিলিয়ারি ভার্ব, যদিও হ্যাভটা টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করা হয় পাস্ট পার্টিসিপল হিসেবে, বাট এই হ্যাভের একটা ডিফারেন্ট মিনিং আছে। হ্যাভ অর্থ হচ্ছে থাকা বা আছে। সো আমরা যদি কোনো একটা মূল ভার্বের আগে যদি টু বি থাকে অথবা হ্যাভিং থাকে তাহলে আমরা ওই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই। সো দ্য নেক্সট ওয়ান ইজ, সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট ও ব্র্যাকেটের মূল ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। আমাদের কিন্তু এক্সামে, আইবিএর এক্সামে এরকম থাকবে না যে এখানে ফিনিশ দিছে, ফিনিশের কোন ফর্মটা হবে। আইবি এক্সামে কি হবে, আপনি জাস্ট সাধারণ যখন সেন্টেন্স লিখবেন অথবা যখন আপনি যে রিটেনের সময় অথবা আপনি যখন গ্রামার সলভে যাবেন তখন ইংলিশ ইজ মানে মাস্ট। ঠিক আছে, ওকে। সো সাধারণত ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ ইত্যাদির পরে সাবজেক্ট বা ব্র্যাকেটের মূল ভার্ব থাকলে ওই ভার্বের পাস্ট ফর্ম হয়। It is time you finish a course on English language. It is time you finished a work on language. দেখেন এখানে ইট ইজ টাইমের পরে ফিনিশ, এখানে ফিনিশেস হতে পারত, তারপরে অন্য ডিফারেন্ট অনেক কিছু হতে পারত, বাট যখন আমরা ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম ইত্যাদি থাকবে এগুলো দেখব পরে মূল ভার্ব থাকলে ভার্বের প্রেজেন্ট কি বলে ভার্বের পাস্ট ফর্ম হয়। ওকে, সো এখানে বলছে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম ইত্যাদির পর ব্র্যাকেটে মূল ভার্ব থাকে তবে ওই ভার্বের কাছে 70 বসবে এবং ওই ভার্ব অপরিবর্তিত থাকবে। এখানে কি বললো, এখানে বললো যে ইট ইজ হাই টাইম এবং ইট ইজ টাইম, এরপরে যদি কোনো ব্র্যাকেট থাকে এই ব্র্যাকেটের মূল ভার্ব মানে মূল ভার্বের আগে টু বসবে এবং ভার্বটি কি বলে যে এই ভার্বের টু বসবে এবং ভার্বের কোনো এস বাই এস কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ হচ্ছে আমরা জানি যে আমরা টু এর পরে যে ভার্বটা আমরা বসাই ওই ভার্বটা সবসময় বেস ফর্মে হয়। ওকে, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ ইত্যাদি থাকলে
সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়্যার বসে। দ্যাট মিনস আমাদের অপশন যখন আমাদের এরকম কোনো পাস্ট কন্টিনিউয়াস কোনো সেন্টেন্স লিখতে চাই, তখন আমাদের একটা অপশনস থাকে যে আইদার ওয়াজ অর ওয়্যার, এই দুইটার যে কোনো একটা হবে। সো ওয়াজ এবং ওয়্যার। আচ্ছা, সো অ্যাজ ইফ, অ্যাজ দো, উইচ, এই কথাগুলোর দ্বারা আসলে আনরিয়েল পাস্ট বোঝায়, মানে এমন কোন পাস্ট যেই পাস্টটা রিয়েল না, যেটা ঘটা পসিবল না। ঠিক আছে, যেমন এখানে যদি এরকম কোন একটা কোশ্চেন থাকতো যে মানে যদি কি বলে এই সেন্টেন্সটাকে, আচ্ছা আমরা এখান থেকে আগে সেন্টেন্সগুলো দেখি, তারপরে আমরা বানানো সেন্টেন্সে যাই। আই উইশ আই ওয়্যার এ মিলিয়নিয়ার, এখানে আই উইশ আই বি এ মিলিয়নিয়ার আছে। এইখানে বি এর পরিবর্তে ওয়াজ হবে নাকি ওয়্যার হবে, ইট ডিপেন্ডস অন দ্য রুল। যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ইত্যাদি থাকলে সাবজেক্টের পরে বি ভার্বের পরিবর্তে ওয়্যার বসে, যে কোনো বি ভার্ব বসার পরিবর্তে এখানে ওয়্যার বসবে। ওকে, সো অ্যাজ দো, অ্যাজ ইফ দ্বারা দুটি ক্লজ যখন যুক্ত থাকে, মানে দুটি সেন্টেন্সের ফ্র্যাগমেন্ট অথবা দুইটা সেন্টেন্স যদি যুক্ত থাকে, তখন প্রথম ক্লজটি প্রেজেন্ট টেন্স হলে পরবর্তী টেন্সটা হয় পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, এবং প্রথম ক্লজটা যদি পাস্ট টেন্স হয় পরবর্তীটা হয় পাস্ট পারফেক্ট। দ্যাট মিনস আমরা যদি জিনিসটাকে এইভাবে সাজাই যে ওকে, সো হি স্পোক অ্যাজ দো, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, হি স্পোক অ্যাজ দো হি ডু এ গ্রেট টাস্ক, সে যদিও মানে খুব ভালো কাজ করছে, তারপরও সে কথা বলতে তার মানে সময় আলাদাভাবে ক্ষেপণ হয়নি, এর মধ্যেই সে কপালটা শেষ করে ফেলেছে বা কোনো একটা কাজটাকে শেষ করে ফেলেছে। এখানে কোনো কপালের দোষ দিলে হবে না, কোনো সিচুয়েশনের দোষ দিলে হবে না। ঠিক আছে, সো এটা একটা ফর্মাল একটা স্ট্রাকচার। ওয়াইল যুক্ত সেন্টেন্সে ওয়াইলের পরে যদি ভার্ব থাকে, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয়। আবার ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়। এখানে দুইটা কথা, এক হচ্ছে ওয়াইলের পরে যদি ভার্ব থাকে তাহলে সেটা কন্টিনিউয়াস হবে, মানে ভার্বটা আইএনজি হবে। আর যদি এমন হয় যে ওয়াইল থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে এবং এরপরে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তখন জিনিসটা অকওয়ার্ড থাকে এক পক্ষের কাছে। আচ্ছা, সো ওয়াইল টেক ডিনার হি রিসিভড দ্য ফোন, এখানে ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি ফিক্সড করা। ঠিক আছে, সো ওয়াইলের পরে ভার্বের সাথে আইএনজি, তারপরে ডিনার, হি টেকস, ওয়াইল টেকিং ডিনার হি রিসিভড দ্য ফোন, ডিনার করার সময়। ওকে, সো কি বলছে এখানে যে while taking dinner he received the phone, সে যখন খাবার খাচ্ছিল তখন সে এই ফোন কলটা পায়। লেস্ট, আচ্ছা লেস্টটা অনেকের কাছে কনফিউশন। লেস্ট অর্থ হচ্ছে যে এই ভয়ে যে সে ভালো মতো পড়াশোনা করে, এই ভয়ে যে সে ফেল করবে। ঠিক আছে, এই সেন্টেন্সটা আমরা কিভাবে লিখব? এই সেন্টেন্সটা লেখার সবচেয়ে বেস্ট মানে ওয়ে হচ্ছে যে লেস্ট দ্বারা কোনো সেন্টেন্স থাকলে এর পরবর্তী সাবজেক্টের সঙ্গে অক্সিলারি ভার্ব বা শুড বা মাইট বসে। অক্সিলারি ভার্ব বা শুড অথবা মাইট। রিড অ্যাটেন্টিভলি লেস্ট, এখানে যদি আমরা দেখি যে রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম, মানে রিড অ্যাটেন্টিভলি লেস্ট, লেস্ট মানে হচ্ছে ধরেন যে যদি আমি যেটা বলছি সেটা যদি কারেক্ট হয় তাহলে কি দাঁড়ালো, এই ভয়ে যে রিড অ্যাটেন্টিভলি, এই ভয়ে যে ইউ ফেল ইন দ্য এক্সাম, এই ভয়ে যে তুমি এক্সামে ফেল করতে পারো। এরকম রিড অ্যাটেন্টিভলি
এই ভয়ে যে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, মানে তুমি যদি স্কুলে যদি ফেল করো, এই ভয়টা অলওয়েজ এক্সামের জন্য ছিল। উড দ্যাট এর পরে সাবজেক্ট, উড দ্যাট দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এটা খুব মানে ভালো মতো খেয়াল রাখতে হবে। মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছাড়া অন্য কোনো কিছু এখানে বসবে না। ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হলে সাবজেক্টের পরে কুড বসে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। দেখো, would that I be a bird, would that I could be a bird, what that কি what that I Cox's Bazar, answer would that I could visit Cox's Bazar। এখানে দেখেন এই would that এর পরে, এবং এটা নিজের সাথে মানে কানেকশনের ব্যাপারে আছে যে would that এর পরে ভার্বটিও সিঙ্গুলার নাম্বার হয়ে যায় এবং এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একটা ভেদাভেদ আছে, ওইটার জন্যই আর কি এটা আলাদাভাবে পড়া। সো অ্যাডজেক্টিভের আগে দা বসলে সাবজেক্টিভ প্লুরাল হয় এবং ওই অনুসারে ভার্ব হয়। অ্যাডজেক্টিভ এর আগে দি বসালে সাবজেক্টিভ প্লুরাল হয়। দ্য ভেরিয়াস, দ্য ভার্চুয়াস, টু বি ব্লেসড, এখানে ব্লেসড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনটাকে বলে? Okay. The poor live from hand to mouth. The poor live from hand to mouth. Very good. Okay. So titles, names, phrase of measurement দেখতে প্লুরাল হলেও এগুলা সিঙ্গুলার। যে 30 মাইল অথবা 6 বিলিয়ন ইয়ার্স, এরকম যে সময়ের যে স্প্যানগুলা, ঠিক আছে, মেজার অফ কি ফ্রেজ অফ ম্যানেজমেন্ট, এগুলো দেখতে প্লুরাল হলে এগুলো আসলে সিঙ্গুলার। 30 মাইলস টু বি এ লং ওয়ে, 30 মাইলস ইজ এ লং ওয়ে অর আর এ লং ওয়ে, এটার কনফিউশনটা দূর করবে। এটা যদি একটা মানে কি বলে গ্রুপ ভার্বে পরিণত হয়, তখন এটা গ্রুপ ভার্ব থেকে এটা বলতে পারে। There dash to be river beside our village. There was a river beside our village. Let, had better, had rather, would better, would rather ইত্যাদি থাকলে ফর্মটা সেম হয়। এই ফর্মটা সেম হওয়ার কারণ হচ্ছে ইন্টারে মানে যে কি বলে অ্যাকাউন্টিং এ খুব বেশি ভালো করবেন, ঠিক আছে। সো লেট, হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদার, আর কি এগুলাই। সো এগুলো যদি থাকে, আই উড রেদার ডাই দেন বেগ, এখানে আই উড রেদার ডাই দেন কি বলে আই উড রেদার ডাই দেন বেগ। হোয়াট ইউ ফিল লাইক মি গো দেয়ার অ্যাজ উড ইউ লেট মি গো দেয়ার। এখানে একটা মানে কনভারসেশনকে দেখানো হচ্ছে। কনভারসেশনটা ইংলিশে এবং এই কনভারসেশনালিটি আপনার মধ্যে জিনিসটা আনতে হবে, ঠিক আছে। ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। কোনো একটা যুক্ত একটা সেন্টেন্সের প্রথম অংশ কি বলে কি বলে প্রথম অংশ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ফলো করবে, আর পরের অংশ হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সকে ফলো করবে। আচ্ছা, ইফ যুক্ত ক্লজের প্রথম অংশ ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সাবজেক্টের পরে উড, মাইট, কুড বসে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে লম্বা বা যেগুলো আছে
ভার্বের সাথে আইএনজি যুক্ত করা থাকে ওগুলাকে আসলে টুকরো 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 করে চিটাগাঙে বিক্রি করা হয়। আচ্ছা, যুক্ত ক্লজের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং পরের অংশ যদি সাবজেক্ট এর পরে would have, could have, might have, live বসে এবং ভার্বের পার্ট পার্টিসিপেশন ফর্ম ওকে। সো টু ব্যতীত প্রিপারেশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। টু ছাড়া অন্য যত ধরনের প্রিপোজিশন আছে সবগুলো প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়। শুধুমাত্র টু ওয়ালা যে হাফ প্যান্টস গুলো আছে ওগুলা বাসায় পড়বা, আর হচ্ছে টু ব্যতীত যে প্রিপারেশনের পরের ভার্বগুলো হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকে। সো হি ইজ নাও এনগেজড ইন রিডিং। হি ইজ নাও এনগেজড ইন রিডিং এর মধ্যে দেখেন যে ইন একটা প্রিপোজিশন আছে, ইন এর পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আমাদের ইন ছাড়া যদি এখানে টু থাকতো তাহলে আইএনজি যুক্ত হইতো না, এখানে শুধুমাত্র রিড থাকতো। টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশন এর পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। cannot help, could not help, look forward to, with a view to, get used to, mind ইত্যাদির পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে যে আমরা তো একটু আগে শিখেছিলাম যে কিছু ভার্বের পরে জিরান্ড হয়, ঠিক আছে, ওইটা তো ফিক্সড, ঠিক আছে, কিছু ভার্বের পরে এটা ফিক্সড। কিন্তু যখন ক্যান নট বাট বা ক্যান নট হেল্প, কুড নট হেল্প এগুলো যখন থাকে তখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই রুলগুলো একদম ঝাঁঝরা মুখস্থ করতে হবে। এগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাব তখন ইমপ্লিমেন্ট যদি ঝাঁঝরা না হয় তখন ব্যাপারটা হয় কি যে নিজের ই থেকে দিতে গেলে ভুল হওয়ার চান্সেস থাকে। কোন সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের অবস্থান ভার্ব থাকলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। সাবজেক্ট পজিশনে যদি কোনো ভার্ব থাকে তখন আইএনজি যুক্ত করতে হয়, ঠিক আছে। দ্য নেক্সট ওয়ান, ইফ যুক্ত ক্লজের প্রথমটি সাবজেক্ট এবং পরে ওয়্যার থাকলে দ্বিতীয় অংশে সাবজেক্ট উড হ্যাভ, উড, কুড, মাইট বসে এবং এর প্রেজেন্ট ফর্ম বসে। আমরা জানি যে উড, কুড, মাইট এর পরে আমি যাই দেই এটা ভার্বের প্রেজেন্ট ফর্মেই বসবে, ঠিক আছে। সো ইফ আই ওয়্যার আর্টিস্ট, দেখছেন এখানে ইফ আছে আবার ওয়্যারও আছে, দুইটা জিনিস আছে যে এখানে ইফ আর এখানে ওয়্যার। সো ইফ আর ওয়্যার অ্যান আর্টিস্ট, ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট এরকম যদি কোনো ইয়ার থাকে অথবা এরকম যদি কেউ থাকে তখন জিনিসটা আরো ক্ল্যারিফিকেশন আরো বাড়বে যে ইফ আই ওয়্যার অ্যান আর্টিস্ট, যদি আমি একজন আর্টিস্ট হতাম, আই ড্রিউ এ নিউ পিকচার, আমি হয়তোবা আঁকতাম একটা নতুন পিকচার। If I were an artist, okay, if I were a billionaire, I would establish a hospital for the poor. আর কয়টা আছে একটু দেখে নিই। ওকে, দেখো আছে। সো আমাদের আজকে ক্লাসে শেষ হয়ে যাবে, আরো কয়েকটা আছে মাত্র। সো হার্ডের পরে সাবজেক্ট এবং ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে, পরবর্তী ক্লজে সাবজেক্টের পরে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ বসে। আচ্ছা, এটা হচ্ছে কন্ডিশনালের রুলস আছে আর কি, সেকেন্ড কন্ডিশনাল বলে। দ্যাট মিনস সাবজেক্টের পরে যদি এই ভার্বটা পাস্ট পার্টিসিপল যদি থাকে, সাবজেক্টের পরে যদি কেউ পাস্ট পার্টিসিপল করে তাহলে ব্যাপারটা হচ্ছে যে আনসার পর্যন্ত যাওয়ার আগে পোলাপান সব এটা শিখে ফেলবে। এই কারণে একটু ঘুরিয়ে কোশ্চেনটা করে এই ক্ষেত্রে। এটা হচ্ছে কন্ডিশনালের রুল। 5টা কন্ডিশনাল আছে, 5টা কন্ডিশনাল হচ্ছে বেঞ্চমার্কের মতো কাজ করে, এটাকে স্টিমুলাই করে যে ভালো একটা পারফর্ম করার জন্য। ওকে, ভার্ব টু বি বিহীন সেন্টেন্সকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ টেন্সে করতে হলে নাম্বার ও পার্সন অনুসারে ডু ডাজ ডিড বসে। নাম্বার এবং পার্সন অনুসারে ডু ডাজ ডিড বসার মানেই হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বা এক্সট্রা কিছু। নেক্সট ওয়ান, সাধারণত প্রিপোজিশন অন, ইন, অফ, ফর, ফ্রম, বাই, আফটার অল,
ঠিক আছে? ইত্যাদির পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। এটা তো আমরা একটু আগেই দেখেছিলাম যে আমরা যেকোনো প্রিপোজিশন করতে গেলে যদি এটা অক্সিলিয়ারি মানে কি বলে টু প্লাস ভার্বের অন্যান্য কোনো রূপ হয় তখন সেটার ক্ষেত্রে আমরা ভার্বের একদম বেস ফর্ম দিতে হয়। হাউএভার যদি এরকম থাকে যে ইত্যাদি এর পরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়, আচ্ছা রিনা ইজ বিজি ইন ডুইং, এই যে প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি হয়েছে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে হু, হোয়াট, ওয়াই, হুইচ এই ধরনের WH কোশ্চেনগুলো থাকে সাধারণত, এবং সাবজেক্টের আগে টেন্স পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। দ্যাট মিনস এটা সব মিলে একটাই সেশন, এবং এবং এটা হচ্ছে সবার সাথে ডিসকাস করে ব্যাপারটা শিওরিটি অর্জন করতে হয়। সাধারণত নিচে লিখিত ভার্বগুলোর পরে জিরান বসে। এই নিচে যে ভার্বগুলো দেওয়া আছে অ্যাডমিন, এনজয়, রিপোর্ট, এই ভার্বগুলোর পরে যে ভার্ব থাকে সেটার মধ্যে মানে ভার্বের সাথে অলওয়েজ আইএনজি যুক্ত হবে। সো দ্যাটস অল ফর টুডে। আমরা এই রাইট ফর্ম অফ ভার্বসগুলো শিখলাম। এখন আমরা রাইট ফর্ম অফ ভার্বসের যে এক্সাম্পলসগুলো আছে এগুলো আপনি মেরিট অ্যাপে পেয়ে যাবেন। সো এগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আপনারা কোথায় প্র্যাকটিস করবেন? আপনারা হচ্ছে মেরিট অ্যাপে যাবেন। মেরিট অ্যাপে গেলে আপনারা টপিক ওয়াইজ অসংখ্য হাজার কোয়েশ্চেন্স পেয়ে যাবেন। এই টপিক ওয়াইজ যখন এই কোয়েশ্চেনগুলো সলভ করবেন তখন যে কোনো টপিক সম্পর্কে এই জিনিসটা থরলি জানা হবে। ঠিক আছে? সো এটাই হচ্ছে কথা। আর হচ্ছে এই ভার্বগুলা যখন পড়বেন তখন নাউন আর প্রোনাউনের যে ক্লাসগুলো হয়েছিল এটা যারা মিস করেছিলেন, সো ওই ইটা যেগুলো যারা এই নাউন আর প্রোনাউনের ক্লাসটা মিস করেছেন তারা এটা দেখে নেবেন, এটা গ্রুপে আপলোড করা আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি ক্লাসগুলো করেও থাকেন এগুলো অলওয়েজ অল টাইম এটা রিভাইজের মধ্যে থাকতে হবে। ঠিক আছে? এই রিভাইজের মধ্যে না থাকলে ব্যাপারটা হয় কি যে আপনি অনেক দূর পর্যন্ত গেলেন, অনেক একটা লম্বা সময় পড়াশোনা করলেন, অনেকগুলো গ্রামার শিখলেন, শেখার পরে দেখা যাবে আলটিমেটলি আপনি যখন প্রবলেম সলভিং এ যাবেন, প্রবলেম সলভিং করার সময় জিনিসগুলা ঠিক মতো গুছিয়ে নিতে পারবেন না। দেখবেন যে অনেকগুলো রুলস ভুলে গেছেন, বা এটা ভুলে গেছেন, বা ওইটা ভুলে গেছেন, বা আপনি পারার উচিত ছিল, বা আপনি জানেন ওই রুলসটা আপনি জানেন, তারপরে হয়তো দেখা যাবে এক্সাম হলে ভুল হবে। এই জন্য এই রুলগুলো সবসময় প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। প্র্যাকটিসের কোনো বিকল্পই নেই। আপনি এই যে যতদিনে এই ইগুলা টেন্স বলেন, পার্সোনাল স্পিচ বলেন, বা গ্রামার অন্য টপিকগুলো যতদিন পর্যন্ত শিখবেন, পাশাপাশি যদি আপনি প্র্যাকটিস না করেন, যদি জমিয়ে রাখেন পড়াগুলা, দেখবেন আলটিমেটলি লাস্ট পর্যন্ত গিয়ে অনেক পড়া জমে যাবে এবং ওইগুলো শেষ করা যাবে। ঠিক আছে? সিলেবাস কিন্তু হিউজ সিলেবাস। এগুলো শেষ করার পরে আমাদের সেন্টেন্স কারেকশন, সেন্টেন্স কম্পিটিশন এগুলো প্র্যাকটিস করতে হবে বিভিন্ন বই থেকে। ঠিক আছে? সো কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে, বিভিন্ন ধরনের মানে কোয়েশ্চেন যখন সলভ করা শেষ হবে তখন গিয়ে আপনি একটা আইডিয়া পাবেন যে হাউ হার্ড দ্য এক্সাম ইজ। ঠিক আছে? সো এই তো, দ্যাটস অল ফ্রম মি টুডে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।